আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আউটসোর্সিং নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি জনাব মাহবুজ্জামান। আমরা আবারও চলে যাচ্ছি তার সাথে আলোচনায়। জনাব মাহবুজ্জামান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আসলে তথ্যগুলো পৌঁছানোর জন্য আসলে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সেগুলো আপনাদের দিক থেকে নেওয়া হচ্ছিল। তো এখন আরেকটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসছে আউটসোর্সিং যারা কাজ করছে তাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে অনেকেই কাজটা করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারণার সুযোগটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? আসলে হচ্ছে কি যে তথ্য প্রযুক্তিতে কাজ করা, আউটসোর্সিং করাটা খুব সহজ, এবং যেহেতু সহজ সেজন্য এটা অনেকেই মনে করেন যে এটাকে আরো সহজতর উপায়ে যদি তুলে ধরা যায় তরুণ প্রজন্মের কাছে, তাহলে হয়তো তারা আরো আকৃষ্ট হবে। এবং আমরা জানি যে আমাদের দেশের 50%-এরও বেশি লোক কিন্তু মানুষ কিন্তু তারা মোবাইল ফোন ইউজ করতেছে, অর্থাৎ তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। মোবাইল ফোনটা এটা দিয়ে ইন্টারনেটও করা হচ্ছে, টেক্সট পাঠানো হচ্ছে ইত্যাদি। আমাদের ইন্টারনেট ব্যবহারের সংখ্যা হচ্ছে 3,20,00,000, তার মানে অলমোস্ট 20% অফ দ্য পপুলেশন। এখন তথ্য প্রযুক্তি ভিত্তিক আউটসোর্সিং কিন্তু করা যায় যে কোনো মানুষ নিজে, যেভাবে আমরা দেখালাম যে ওডেস্ক কিংবা ফ্রিল্যান্স কিংবা guru.com কিংবা elance.com ইত্যাদিতে গিয়ে করতে পারে। এখন একটা প্রতারণার কোম্পানিগুলো তারা এটাকে একটা মাল্টি লেভেল মার্কেট, MLM, অর্থাৎ আপনার ডানে একজন তৈরি করেন, বামে একজন তৈরি করেন, 7,000 টাকা দেন, আপনি শুধু ক্লিক করবেন আর টাকা পাবেন। আসলে ঠিক এত সহজ না। হ্যাঁ, ক্লিকই করতে হবে, কারণ কম্পিউটার যেহেতু ক্লিক করতে হবে, কিন্তু তার সাথে তার একটা দক্ষতা যুক্ত হতে হবে। তো এখন প্রতারণা যারা করছে সেই কোম্পানিগুলো খুব সহজে তরুণদেরকে এই ভুল কতগুলো তথ্য দিয়ে প্রলোভন দেখিয়ে যে ক্লিক অ্যান্ড আর্ন, এইভাবে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে গেছে। সাম্প্রতিককালে বলা যায় যে শহরে যেরকম শহুরে যুবক তরুণরা প্রতারিত হয়েছে শেয়ার মার্কেটে, গ্রামাঞ্চলে ইভেন ওই যেহেতু 4,500 ইউনিয়ন তথ্য কেন্দ্র হয়েছে এবং এখন এই ব্যান্ডউইথ তো ভালো এবং পাওয়া যায়, ইন্টারনেট কানেকশন, গ্রামাঞ্চলে কিন্তু একটা এপিডেমিকের মতো, অর্থাৎ মহামারীর মতো এই প্রতারণাটা হচ্ছে, এবং এটার একটা সাংঘাতিক নেগেটিভ হতে পারে যদি আমরা এই যে প্রতারণার শিকারটা হচ্ছে এই দিক থেকে আসলে যেহেতু এটা একটা বড় সোর্স, আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সরকার আসলে এই প্রতারণার হাত থেকে রক্ষা করবার জন্য বা এটাকে সুন্দর একটা অবস্থানে আনার জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? আমরা অ্যাসোসিয়েশন থেকে, বেসিস থেকে কিন্তু সরকারের কাছে মানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এমনকি এখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত হওয়া দরকার, এমনকি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে ইনভলভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি যে এই ইউনিভার্সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা, তাদের কাছে বলা, এবং আমরা কিছু মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ আপনাদের মতো সেখানে কিছু টিউটোরিয়ালের মতো করতে চাই যে কিভাবে সে নিজে নিজে করতে পারে। অর্থাৎ তার যখন সেলফ কনফিডেন্স দাঁড়াবে যে সে নিজে করতে পারে, তখন কিন্তু সে একটা MLM কোম্পানির ফাঁদে গিয়ে পড়বে না। কাজে সেই জিনিসটা আমাদের তৈরি করতে হবে। তার মানে হচ্ছে যে সরকারের দিক থেকে, আপনাদের দিক থেকে একটা জনসচেতনতা গড়ে তুলতে চান। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং সেটাই কিন্তু আসলে যত গভীরভাবে এবং যত ব্যাপকভাবে আমরা এই সচেতনতা করতে পারবো, দেখা যাবে যে প্রতারণার কোম্পানিগুলো কিন্তু তারা তাদের কার্যক্রম করতে পারবে না। জনাব মাহবুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করতে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম জনাব মাহবুজ্জামানের সাথে সাম্প্রতিক সময়ে আউটসোর্সিং এর সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি অন্যান্য সংবাদগুলো। পোশাক শিল্পের রফতানিতে আরো বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বিজিএমইএ ও বিটিএমইএ এর প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। আলোচনায় বিজিএমইএ ও বিটিএমইএ এর প্রতিনিধিরা পোশাক শিল্পে ব্যাংক সংক্রান্ত বেশ সমস্যা তুলে ধরেন। পোশাক শিল্পে রপ্তানি প্রতিযোগী অন্য দেশের মতো সহজ শর্তে ঋণ সুবিধা, মেয়াদী ঋণের ডাউন পেমেন্ট কমানো, ঋণ পুনঃতফসিলীকরণের সময়সীমা বাড়ানো সহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া পোশাক শিল্পে ইচ্ছাকৃত খেলাপি এবং ঋণের অর্থ অন্যত্র স্থানান্তরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংগঠনের পক্ষে সহযোগিতার আশ্বাস দেন। ডেপুটি গভর্নর পোশাক শিল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
কয়েক সপ্তাহ ধরেই অস্বাভাবিক হারে দাম বাড়ার পর চট্টগ্রামের চায়ের সাপ্তাহিক নিলামে কমতে শুরু করেছে চা পাতার দাম। নিলামে চায়ের সরবরাহ বাড়লে মানের অবনতি হয়েছে। সর্বশেষ মঙ্গলবারের নিলামে সব ধরনের চা পাতার দাম কেজিতে 10 টাকা করে কমেছে। হাজিরা শৈলীর প্রতিবেদন। চট্টগ্রামে চায়ের আন্তর্জাতিক নিলামে কয়েক সপ্তাহ ধরে তরতর করে বাড়ছিল চা পাতার দাম। এতে বিপাকে পড়ে মাঝারি ও ছোট চা বিক্রেতা প্রতিষ্ঠান। চা নিলাম পরিচালনাকারী ব্রোকারেজ হাউসগুলো বলছে দাম বৃদ্ধির এই প্রবণতা কিছুটা অস্বাভাবিক ছিল। তবে সরবরাহ বৃদ্ধি ও রমজান চলে আসায় নিলামে চায়ের দাম কমছে বলে জানান নিলামকারীরা। ব্রোকেন চা যেটা দানাদার চা মূল্য অ্যারাউন্ড 200 থেকে 205 টাকার মধ্যে আজকে সেল হয়েছে এবং ছোট গ্রেডের ছোট দানার চা অ্যারাউন্ড 190 টু 195 এর মধ্যে, কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও কিছু কম প্রাইসে সেল হয়েছে। হয়তো সাফিসিয়েন্ট স্টক ছিল না, প্লাস ওই সময় কোয়ান্টিটিও কম ছিল। এই মুহূর্তে এখন কোয়ান্টিটি বাড়তেছে, পিক সিজন আসতেছে, ওটার জন্য একটু দামও ফল করেছে, কোয়ালিটির উপরেও একটু আরো ফল করেছে। তবে ক্রেতারা বলছেন নিলামে চায়ের দাম কিছুটা কমলেও প্রতিযোগিতামূলক বাজারে এই দামে চা কিনে ব্যবসা করাটা কঠিন। অস্বাভাবিক দামে উঠে গেছিল, সেই দামে কিনে আসলে সবাই ব্যবসা করতে পারতো না। এখন এটাকে একটু রেঞ্জের মধ্যে আসছে বলে মনে হচ্ছে, সামান্য, তাও সেরকম কিছু না। নিলামে প্রায় 15 লাখ কেজি চা বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে লিফ 13 লাখ ও ডাস্ট চা পাতা 2 লাখ কেজি। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই সময়ের বাণিজ্যে আরো যা থাকছে। ভারতের চেন্নাই শুরু হয়েছে সিল্ক মেলা, ক্রেতাদের মাঝে বিপুল সাড়া। চলতি অর্থবছরে 7.2% প্রবৃদ্ধি অর্জন করা অসম্ভব নয় বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী জিএম কাদের। যে কোনো সময়ের তুলনায় দেশের অর্থনীতি এখন অনেক ভালো অবস্থানে আছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2012 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রসাধন থেকে ফ্যাশন সামগ্রী, কারু ও হস্তশিল্প, ইলেকট্রনিক্স থেকে গৃহ সামগ্রী, কি নেই এখানে? বাংলাদেশ তো রয়েছেই। নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হয়েছে এশিয়ার 10টি দেশ। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের রয়েছে আলাদা প্যাভিলিয়ন। ওনাদের দেশের কালচার, ওনাদের দেশের ড্রেস, ওনারা কি করছে আমরা সবই পাচ্ছি এখানে। খুব ভালো লাগছে, ডিজাইন অনেক ভালো। মেলার এবারের আয়োজন খারাপ না, আর বাজার মূল্য মোটামুটি ভালো। একই ছাদের নিচে এতগুলো দেশের পণ্য, আর তাই দর্শনার্থীরা আসছেন আগ্রহ নিয়ে। তবে হস্ত ও কারুশিল্পের প্রতি তাদের নজর একটু বেশি। এশিয়ান দেশগুলোর পণ্যের এই মিলন মেলা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে বলে জানান তিনি। এত কিছুর পরেও আমরা 6%, 7% প্রবৃদ্ধি করে যাচ্ছি। গতবার তুলনায় 6.5-7 বিলিয়ন আমাদের রাফ হিসাবে দেখছে বেশি হবে, হয়তো আমাদের চলে গেছে, আমাদের রপ্তানি বেড়ে গেছে। একই সঙ্গে আমাদের রেমিটেন্সও কিন্তু ওই 6-7 থেকে গতবার ছিল প্রায় 9.5-10, এবার আমাদের প্রায় 13-র মতো হয়ে গেছে। এশিয়ার ক্রমবর্ধমান ভোগ্য পণ্যের বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের সাথে এশিয়ার অন্যান্য দেশের পণ্য ও সেবাসমূহের সুযোগ সুবিধা আরো বাড়িয়ে তোলা এবং নতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভের জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা। মেলা চলবে 17 জুলাই পর্যন্ত। নাসরিন আমির, সময় সংবাদ। বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের 2012-14 সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে মিষ্টি উৎপাদন করতে গিয়ে ব্যবসায়ীদের যাতে ভিন্ন ভিন্ন পণ্যের জন্য আলাদা লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠান ভিত্তিক উৎপাদিত ঘোষিত পণ্যগুলো একটি লাইসেন্সের মাধ্যমে নিবন্ধন করার ব্যবস্থা করার দাবি করা হয়। এ সময় বাণিজ্যে ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।